ঘড়িতে সন্ধ্যে 7টা, রবিবার। আমি লবঙ্গ আপনাদের সঙ্গে রয়েছি ভয়েস অফ লবঙ্গতে আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকের মূল অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান, সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে। অবশ্যই আপনার লেখার শিরোনাম, আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং দ্বিতীয়ত, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা, যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে। যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেল করে দিতে পারেন। আপনার লেখা আমার কাছে চলে আসলেই আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ডে টু ডে ছোটো ছোটো আপডেটস আমরা সেখানে আপলোড করি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। চলে যাব মূল পর্বে, সঙ্গে থাকুন। সালটা 2022। ছোটবেলা থেকে কিছু বিকৃত পরিবেশের জন্য আমার প্রচণ্ড পরিমাণে একটা ইস্যু ছিল। মানুষের সাথে মিশতে পারতাম না, একা একা থাকতাম, বিশ্বাস করতে পারতাম না। সুইসাইডাল টেন্ডেন্সি ছিল ভীষণ রকম। আমার জগৎ ছিল নিজের পড়াশোনা আর মা। বাড়িতে আত্মীয় এলেও দরজা বন্ধ করে বসে থাকতাম। অপরিচিত মানুষকে ভয় এত বেশি লাগতো যে মা কোথাও গেলে আমায় বাইরে থেকে লক করে যেতেন, যাতে কেউ এলে তার সাথে আমায় কথা বলতে না হয়। না, পরিবেশ বোঝেনি, যন্ত্রণার মধ্যে আরো যন্ত্রণা ঢেলে দিয়েছে বাজে ব্যবহার করে। নিজেদের আত্মীয় তাদের থেকে সব থেকে ভালো রোল প্লে করেছে। একটু হলেও বন্ধু ভেবেছি যাদের, তারা আরো বেশি করে করেছে। 2009 জীবনে ঠাকুরকে পাওয়া, তখন আমার কলেজের 2য় বর্ষ। তিনি এসেছিলেন। 2010 15ই আগস্ট তৎকালীন পূজ্যপাদ বাবাই দাদা এবং বর্তমান আচার্যদেবের সাথে প্রথম যাওয়া। চিনি না, জানি না। প্রথম দিনেই মিনিট 10 কথা বলেছিলেন। কি বলেছিলেন সব মনে নেই, কিন্তু মনে হয়েছিল উনি আমায় খুব গুরুত্ব দিয়েছেন আর আমার না বলা ব্যথা বুঝেই কিছু উপদেশ দিলেন। তখন আমার প্রথম চাকরিতে আছি, সেই মতো চলা শুরু। না, পথটা এত সহজ ছিল না। সুইসাইডাল টেন্ডেন্সি এত বেড়ে গিয়েছিল যে 2011 আগস্টের 3 তারিখ দীক্ষার কিছু মাসের মধ্যে সস্তায়নী দীক্ষা হয়েছিল বলেই হয়তো তিনি বাঁচিয়ে নিয়েছিলেন, কিন্তু আমি পুরো পড়ে গেছিলাম। 2011 থেকে প্রায় 2019 অব্দি আমি খুব খুব পরিচিত ছাড়া কারোর সাথে কথা বলতে পারতাম না। একটা স্ট্রং সার্কেল ছিল, সেটার বাইরে সবাই আমায় অহংকারী ভাবত। এখনো খানিকটা তাই, শুধু বৃত্তটা বড় হয়েছে। বাইরের লোক কিছু ভেতরে এসেছে আর ভেতরের লোক কিছু বাইরে গেছে। ফতেপুর মন্দিরের ইনচার্জ পরেশ জেঠু, যার মাধ্যমে আমাদের ঠাকুরকে পাওয়া, আর তার বাইরে সোনামুখী মন্দিরের শান্তনুদা এবং আর কিছু মানুষ এই বৃত্তের মধ্যে ছিলেন। ঠাকুরকে চেনালেন। ঠাকুরকে পেয়ে চলতে চলতে ব্যথা কষ্ট ভুলতে লাগলাম। যন্ত্রণা হলেই ঠাকুর বাড়ি আর আচার্যদেবের সেই কেমন আছিস, পূজ্যপাদ দাদার মিষ্টি হাসি তাকানোতে সব কষ্ট দূর হয়ে যেত। কিন্তু বাদ সাধলো করোনা। এত বছরের চলা আর আরো কয়েকটা বিশ্বাসঘাতকতা আমায় নিজের
কিছু না পারা আমায় পুরো বিছানায় শুইয়ে দিয়েছিল। আবারও সে মৃত্যু ভয়। মনে আছে ঠাকুর বাড়ির একজনকে ফোন করে চিৎকার করে সেই বলা, আমি মরে যাবো মনে হচ্ছে, প্লিজ কিছু করে আমাকে বাঁচাও, আবার আগের মতন কষ্ট হচ্ছে। আচার্যদেব শুনেই যে কথাগুলি বলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল, ভাবছো বসে চলবে কি সে। আমি তার কাছে পৌঁছতে না পেরেই মনে হয়েছিল শেষ। হ্যাঁ, তিনি বললেন এই ফেস কাটাতে ডাক্তার দেখাতে হবে। মেনে নিতে পারছিলাম না। আমার অহংকার যে আমার সাথে কথা বলে অন্য মানুষ ভালো থাকছে, আর আমায়। তবুও তিনি বলেছিলেন। এই ঘাট ওই ঘাট করতে করতে তখন 2022 সাল। তখনও শরীর মন পুরোপুরি সুস্থ নয়। ফতেপুর মন্দিরে পরেশ জেঠু নিয়ে রেখেছিলেন, আর কাজ যেমন চলতো ঠাকুরের দয়া চলছে। ডাক্তার দেখানোর প্রসঙ্গে আচার্যদেব বললেন, কোনো মহিলা ডাক্তার দেখালে ভালো, এদিকে আমি খুঁজছি। হঠাৎ তখন আলাপ প্রজ্ঞা দিদির সাথে। 3 মাস এই আমার মধ্যে যত অন্ধকার ছিল যেন টেনে টেনে সব বার করে দিল। হ্যাঁ, ঠাকুরের সামনেই এই চিকিৎসা। আর ওর স্বামী করত, যাকে আমি দাদা ডাকি, এবং সেই ডাকের ভীষণ সম্মান ভাবে রাখেও সে। 2022-এর শেষের দিকে গেলাম ঠাকুর বাড়ি জানাতে যে আমি সুস্থ হয়েছি এই চিকিৎসায়। পূজ্যপাদ অবিন দাদাকে যখন জানালাম আমায় আর ওষুধ খেতে হয় না, তখন তিনি বলেছিলেন, ঠিকই তো, কতদিন ওষুধ খাবি। তখনই দাদা দিদি এই চিকিৎসা যাতে হাসপাতালের ফরম্যাট করেন সেই নিয়ে কথা হয়। পূজনীয় বিঙ্কি দাদা আমায় বলেন, তুই যে কষ্ট পেয়েছিস, এরকম কষ্ট নিয়ে আরো বহু মানুষ আছে। তোর কাজ হলো সেসব থেকে তাদের বার করে আনা। সবাইকে বলবি তোর নিজের কথা, আর যারা তোকে বলবে তাদের ভালো রাখার চেষ্টা করবি। তারপর যে আরো কত কিছু হলো। আমার হাসপাতালে বেডে থাকা অবস্থায়ও বহু মানুষ তাদের দুঃখ যন্ত্রণার কথা জানাতেন। চেষ্টা করতাম, নিজে না পারলে দাদা দিদির সাথে যোগাযোগ। সোনালী দিদি সুস্থ হলো, অঙ্কিতা দিদি, এবং নাম প্রকাশ করতে না চাওয়া বহু মানুষ। দেখলাম আমার থেকেও কষ্টে আছে বহু মানুষ, তাদেরকে ভালো রাখাটাই ঠাকুরের কাজ। তারপর শেষ বছর থেকে শুরু হলো প্রজ্ঞা দিদিদের পথ চলা। ওরা 3 জনেই হাই প্রোফাইল চাকরি ছেড়ে মানুষের সেবায় নিযুক্ত করলো নিজেদের। আচার্যদেব বলেছিলেন, মানুষের প্রয়োজন বুঝে সেবা দিবি, একসাথে কাজ করবি। আমিও সেই দলে কিভাবে যুক্ত হয়ে গেছি জানি না, ঈশ্বরের দয়ায়। এইবার পূজ্যপাদ অবিন দাদা সাইকোলজি নিয়ে পড়ার কথা বলেই দিলেন, সাথে নিজের সাবজেক্টে এগিয়ে যেতে হবে। এত কথা লিখলাম কেন বলুন তো? লিখলাম নিজের জীবনটা কোথায় ছিল আর কোথায় এলো সেটি দেখতে, আর যাতে মানুষ সুস্থ হতে পারে আচার্যদেবের দয়ায় তৈরি এই ইনস্টিটিউট থেকে। তাই আমি নিজে একটা বড় উদাহরণ। যদি আমি না বলি তাহলে বিশ্বাসঘাতকতা করা হবে ঠাকুরের সাথে। অনেকেই বলতে চান না, কারণ তারা রোগটাকে সিরিয়াসলি নেন না। তাই এত হারে সুইসাইড বেড়ে গেছে। পাগল আর মানসিক অসুস্থতা দুটো আলাদা জিনিস। মানুষ এখনো মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, এটাই দুঃখের। আর লুকিয়ে যাওয়া তো আরো ভয়ানক। বাঁচতে হবে তো। আমি যে লিংক দিয়েছি সেখানে ঠাকুরের দয়ায় নোভোটেলের মতো একটা হোটেল আর তার এমপ্লয়িজদের জন্য একটা হিলিং সেশনের ব্যবস্থা করা হয়েছে। আর আপনি রোগ পুষে রাখতে ভালোবাসেন সে রাখুন, কিন্তু যন্ত্রণায় বলবেন না যে ঈশ্বর আপনাকে যন্ত্রণা দিল। ঈশ্বর মুক্তির পথ দেখান। আর
আচার্যদেবের দয়ার এই পথ এখানে আছে। থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসাও হয়েছে। পেজের রিভিউ দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ইতি। শোনো, 9:15, 17 জুলাই 2024।